টাইম ইজ দ্য বেস্ট হেলার কথাটা আমার জন্য অক্ষরে অক্ষরে কাজ করে যাচ্ছে। খুব অল্প সময়ের সাথে চারপাশটাকে নতুন করে আবিষ্কার করছি আমি। সন্ধ্যায় আশু আলুর সাথে কথা বলা, আব্বুর অমন ব্যবহার, আপির পরে বাসায় এসে আমার সাথে আরও নানা কথা শেয়ার করা, মাইশা রিজওয়ানের সাথে দুষ্টুমি, আম্মুর মাদার বাংলাদেশি ফর্মে ব্যাক করা। সেকেন্ডে সেকেন্ডে পাল্টে যাচ্ছে আমার জীবনের কিছুক্ষণ আগ অবধি থাকা বিষময় অধ্যায়গুলো। আপির কোলে মাথা রেখে ওর কাছে আরও অনেক কথাই শুনছিলাম। বেশ আনন্দ লাগছিল নিজের লাইফ ইভেন্ট অন্য কারো মুখে শুনতে। আপির বলার ধরনগুলো এমন যে আমি মনে করতে না পারার কষ্টটাই ভুলে গেছি। আম্মু আর মিশু দেখলাম বইয়ের শাড়ি হাতে করে রুমে ঢুকছে। আমি উঠে বসলাম। আপি বলল, এই নাও, এবার আসলো তোমার আসল ক্রাশ। আমি বিরক্তি নিয়ে বললাম, হুম, মোটেও না। এগুলো কেন ক্রাশ হবে আমার? বই কখনো ক্রাশ হয়? হয় হয়, যারা তোমার মতো তাদের তো এসবই ক্রাশ। মাইশু বই টেবিলে রেখে বলল, রিয়াপি, একটু বেশিই বলো তুমি। ওর হিস্ট্রি জানো তুমি? সেদিন আমার বইয়ের অর্থোপেডিক্সের ম্যাথ পারেই নাই ও। কথাটা হজম হয় নাই আপির, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি কথা ঘোরাতে বললাম, তো তোর অ্যালজেব্রার ম্যাথস করে দিলাম, তার কি? সেটা তো বললে না। পারছো সেটা কেন বলবো? উপরের ক্লাসের হয়েও ক্লাস 7-এর পাটিগণিত পারো না। সেই মনিউ। আমি চোখ কটমট করে ওর দিকে তাকালাম, কিছু বলবো, কিন্তু তার আগে আপির দিকে এক নজর তাকালাম। আপি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি শুকনো ঢোক গিলে ঘাড় চুলকে বললাম, ওই আসলে আরিথমেটিক্সে আমি কাঁচা তো, তাই আর কি। আপনি ওকে বলো আমি ওর জিওমেট্রি, অ্যালজেব্রা, আদার্স কভার করে দেই তো। কভার করে পারে না কিছু না। আপি বলল, ব্যাস মাইশু, মিঠিকে কিছু বলো না। মেয়েটার প্রেস্টিজ বলে তো কিছু আছে নাকি? আমি মুখ ফুলিয়ে বললাম, এখন তুমিও এসব বলবে আপি? নট ফেয়ার। এ বাবা, লাগ তুলেছ? ওলে ওলেছ না গো, লাগ গলে না। আপির আদরের ডাক শুনে তিনজনে একসাথে জোরে হেসে দিলাম। অ্যাজ ইউজাল বাইরে থেকে আম্মু তেড়ে এসে বলল, কিরে মিথি, মাইশু, হাসি ধীরে হয় না তোদের? পাশের বাসা থেকে শোনা যাচ্ছে। রিয়া, তুমিও ওদের সাথে তাল মিলাচ্ছ? ওরা দুটো মিলে তোমা ওদেরকে ওদের মতো থাকতে দাও, ডিস্টার্ব করো না। আব্বুর কথায় আম্মু কপাল ভাঁজ করে বেরিয়ে গেল। যে কিনা আমার ডিস্টারবেন্স ক্রিয়েট করছি বলতে এসেছিল, তাকেই শুনতে হলো ডিস্টার্ব করো না। আম্মুর মুখটা দেখার মতো ছিল। আবারও হাসতে লাগলাম আমরা। বেশ কিছুক্ষণ পর আম্মু মাইশু আর আপিকে একসাথে ডেকে পাঠালো। আমি ভাবলাম একটু বইগুলোতে চোখ বুলিয়ে নেই, পড়াটা মনে আছে কিনা। কিছুক্ষণ পরে বুঝলাম 4 মাস আগের থেকেই শুরু করতে হবে। প্রথম 2 মাসেরগুলোর কিছুটা ধারণা আছে। এরই মাঝে আম্মুর ডাক। বিরক্তি নিয়ে ঢুলতে ঢুলতে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম একজন অল্প বয়স্ক লোক আব্বুর সাথে বসে হাসি মুখে কথা বলছে। লোকটার বডি ফিটনেস বেশ ভালো। রিয়াপি একবার কথা বলছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে, বোঝাই যাচ্ছে ও বিরক্ত হচ্ছে। আমাকে দেখেই হ্যাংলার মতো লোকটা বলে উঠল, হাই মিথি, হোয়াটসঅ্যাপ? বেশ বড় হয়ে গেছো তুমি। আমি ভ্রুকুসকে আব্বুর দিকে তাকালাম। আব্বু বলল, মিট সিয়াম, আমার ফ্রেন্ড আশরাফ জামালের একমাত্র ছেলে। আমি মুখে সৌজন্যের হাসি টেনে তাকে সালাম দিলাম, তবে তা তার পছন্দ হয়নি বলে মনে হচ্ছে। আব্বু বলতে লাগলেন, ও কুর্মিটোলাতে থাকে, ওখানকারই পুলিশ সুপার। শুধু আমি বলেছি বলে দেখা করতে এসেছে এভাবে। আর আব্বুর মুখে এই লোকটার গাল ভরা গল্প সহ্য হলো না আমার। ওনার চাহনি আমার একদম ভালো লাগেনি, অস্বস্তি লাগছে। আপনিও নিশ্চিত এ কারণেই ওভাবে বসে আছে। আমি আব্বুকে থামিয়ে বলে উঠলাম, খিদে পেয়েছে আব্বু। আপনি চলো, খাবে? চলো, বেরোতে হবে তো কাল। আপনি এক পলক আমার দিকে তাকিয়ে দৌড়ে উঠে এলো, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। তবুও লোকটাকে নিয়ে তার গুণ গেয়ে ডাইনিংয়ে আমাদের খাবারের 12টা বাজালেন। খাবারের সাথে ওগুলো হজম করলাম। লোকটা ডিনার সেরে চলে গেল। বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছে আমার সাথে। আমি একটা বারো যে তার সাথে কথা বললাম না, তবুও তার মুখে লেগে থাকা নির্লজ্জের মতো দাঁত কেলানি দেখে এটাকে জ্বলছিল আমার। কিছু বলিনি, শুধু আব্বুর কথা ভেবে। অন্য কেউ হলে তো ডিনার শেষে আমিই আগে রুমে ঢুকলাম।
দমকা হাওয়া গায়ে লাগতেই বুঝলাম টেবিলের পাশের জানালাটা এখনো খোলা। কিন্তু মাইশু তো ডেলি লাগায় সন্ধ্যার পরপরই, তাহলে আজ কি ভুলে গেল? এগিয়ে গিয়ে লাগিয়ে দিলাম জানালাটা। আঙ্কেল, আমার কিছু বলার আছে আপনাকে। হ্যাঁ রিয়া, বলো না। আঙ্কেল, আমি চাই আপনি একবার আরমানের সাথে ফেস টু ফেস কথা বলুন। মাহবুব আলম রাগে দাঁড়িয়ে পড়লেন। এসব কি বলছো তুমি রিয়া? ঠিকই বলছে আঙ্কেল, সবটা জেনেও ও এখনও তেমন কিছু করেনি। তার মানে হতেও তো পারে ও হয়তো ব্যাপারটা ভুলতে চায়। আর কি বলতে কি চাও তুমি? মিথিকে একটা নর্মাল ড্রাইভ দিতে চায়। আপনার এত সব পুলিশ নজরদারি এসব ভালো লাগে না ওর আঙ্কেল। কিন্তু তুমি তো জানো রিয়া, এসব না হলে তো। আমার প্রশ্নও তো সেখানেই, যে ভয়টা আপনি পাচ্ছেন তা এখনো ঘটলো না কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সবটা মিটমাট করে নিন, ওর সাথে কথা বলুন একবার। ব্যাস রিয়া, তুমি বলেছো আমি শুনেছি। আর এটাও ঠিক, ও চাইলে এসব কিছুর পরেও এসে ঝামেলা করতে পারতো, কিন্তু তা করেনি। এতে আমি কিছুটা স্বস্তি পেলেও মিথিকে একা ছাড়তে পারবো না। একা কোথায়? আমি তো যাব। তবুও পুলিশ যাবে তোমাদের সাথে ছদ্মবেশে, মিথি না জানলেই তো হলো। রিয়া একটা হতাশা নিঃশ্বাস ফেলে চলে এলো। মেয়েটাকে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছে না ওর বাবা। উনিও জানেন এসবের কাছে আরমানের জেদ কিছুই না, অহেতুক এসবের মাঝে কষ্ট দিতে চাচ্ছে মিথিকে। দ্বিতীয়বারের মতো ফার্স্ট ডে অ্যাডভার্সিটি। ফার্স্ট ডে না হলেও আমার মনের অভিজ্ঞতা অনুযায়ী আজই ফার্স্ট ডে। আম্মু সকালের অ্যালার্মকে বাজতে না দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে আমাদের। আমি আগে ফ্রেশ হয়ে এসে দুহাতে হ্যাঙ্গারের 4-4টে জামা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি ওয়াশরুম হতে বেরিয়ে বলল, কি হলো? মনুমেন্ট হয়ে দাঁড়িয়ে আছো যে মনু? ড্রেস চুজ করে দাও না। আপনি এগিয়ে এসে 4টা ড্রেসই নিয়ে আবার আলমারিতে রেখে দিল। একটা ব্ল্যাক রেডের কম্বিনেশনের গোল জামা ধরিয়ে দিয়ে বলল, মিথি ওয়ান্টস টু রি-এক্সপিরিয়েন্স ফার্স্ট ডে অ্যাট ভার্সিটি, রাইট? আমি খুশিতে চকচকে চোখে জামাটা গায়ে জড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এটা পরেছিলাম বুঝি? জি মহারানী। তুমি কি করে জানলে? আপনি কিছুটা হকচকিয়ে গিয়ে জোরপূর্বক হেসে বলল, তোমার স্পেশাল দিন আর আমি জানবো না? আপিকে কিছুক্ষণ জড়িয়ে ধরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রিক্সা করে বেরোলাম ভার্সিটির উদ্দেশ্যে। বাসার বাইরে বেরোতেই মনে হচ্ছিল আজ থেকে আমি মুক্ত, কোনো নজরদারি নেই আমার উপর। আর রাহা হো মে জিন্দেগি। রিক্সা থেকে রাস্তার এপাশেই নেমে দাঁড়ালো আপি। ওর নাকি এই স্টেশনারির দোকানে কি কেনার আছে। ফুটপাতে দাঁড়িয়ে আমি গেটের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে গেলাম। আমার স্বপ্নের ভার্সিটি। কতই না স্বপ্ন বুনেছিলাম আমার ভার্সিটি লাইফ নিয়ে, আর না, কিছুই হয়নি। আমি আবারও সবটা গুছিয়ে নেব মনে মনে ছোটোখাটো প্রমিস করে মুখে হাসি টেনে এক প্রকার ঘোরের মধ্যেই আপিকে ছেড়ে আরও সামনে এগোলাম। রিয়া চারপাশে একবার চোখ বুলালো। ওর থেকে দুহাত দূরেই জেনারেল ড্রেস আপে 4জন পুলিশ দাঁড়িয়ে, দুজন নিজেদের মধ্যে কথা বলছে আর দুজন আর চোখে ওদের দিকে তাকিয়ে আছে। ভার্সিটির ভেতরে কিভাবে নজর রাখবে এরা? ঢুকতে তো আর দেবে না ক্লাস টাইমে, বাইরে ঘাঁটি গেড়ে থাকবে। আরমান চাইলে এসব কিছুই ওর রাস্তায় আসতে পারবে না। ভাবতেও হাসি পেল ওর। এরা মাত্র 4জন নাকি আরমানকে থামাবে? দুজন অফিসারই এগিয়ে আসলেন রিয়ার দিকে, বললেন, হোয়াট হ্যাপেন্ড মিস, আর ইউ ওকে? রিয়া পা ধরে ফুটপাতের ওপর বসে থাকা ভাঙা কাচের বোতলটা দেখালো। যদিও ওভাবে কেটে যায়নি, তবুও পথচারীদের সমস্যা হবে এই কথা নিয়ে অফিসার দুজনই পাশের দোকানদারগুলোকে ঝাড়তে থাকে। রাস্তায় কিছুটা এগোতেই দেখি সেদিনের ওই নীলু ছেলেটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওর ফুলের ঝুড়িটায় কিছু দেখছে। ওভাবে কেন দাঁড়িয়ে আছো রাস্তায়? কিছু হয়ে গেল? বাম দিকে তাকাতেই দেখি একটা ব্ল্যাক গাড়ি বেশ অনেকটা স্পিডে ওর দিকে ছুটেছে। আমি চেঁচিয়ে নীলু বলে ডাক দিচ্ছি, ও এক চুলো সরল না। লাগালাম এক দৌড়, হ্যাঁচকা টানে সাইডে নিয়ে আসতে পারি ছেলেটাকে। আমাকে জড়িয়ে আছে ও, তবে গাড়িটা বেশ অনেক দূর গিয়ে পাশ কাটিয়ে যায়। আমার শ্বাস প্রশ্বাস জোরে জোরে চলছে, হাঁপিয়ে গেছি, ভয়ে কাঁপছি এখনও। রাগী গলায় বললাম, রাস্তার মাঝে গিয়ে কেন দাঁড়িয়েছিলি তুই নীলু? নীলু মাথা তুলে বলল, আপা তুমি? হ্যাঁ আমি। তুই রাস্তার মাঝে কেন গিয়েছিলি? ঝুড়ির ফুল গোনার জন্য আর কোনো জায়গা ছিল না?
আরে মাঝ রাস্তায় কেন দাঁড়াইমু, সাইডেই তো ছিলাম। তুমি মাঝ রাস্তায় পাইবা কেমনে আমারই? তাই সাইডে ছিলিস বুঝি? তাহলে ওই গাড়িটা যে তোকে ধাক্কা দিচ্ছিল তার কি? হ্যাঁ, আরে ধুর, গাড়ি রইল কই আর আমি রইলাম কই, কি যে কও না তুমি। আমি একটু পাশে তাকিয়ে দেখলাম নীলু রাস্তার পাশেই ছিল। ভেবে দেখলাম গাড়িটাও বেশ অনেক দূর দিয়েই চলে গেছে। তাহলে আমার এমন কেন হলো? কেন? আর এই পরিস্থিতি কেন মনে হলো এমনটা আগেও হয়েছে আমার সাথে? অ্যাক্সিডেন্টের মতো সিচুয়েশন ছিল না, তবু এতটা ভয় পেয়ে গেলাম কেন আমি? আপা, আমি ধ্যান ছেড়ে বললাম, বল, তুই কি আশেপাশেই থাকিস? হতো ওই যে সবজিওয়ালার পাশের গলিটার ভেতরই আমার বাড়ি, কইছিলাম না তোমারে। এর মধ্যে আপিও এসে গেছে, আমাকে বলল, তুমি একাই এবারে আসলে কেন? ওই এমনি। নীলু, এই নে, আর সাবধানে থাকিস। ছেলেটার হাতে 20 টাকা ধরিয়ে দিলাম। ও অনেক বড় একটা হাসি দিয়ে হেলতে দুলতে চলে গেল। ফুল নিলে না, অথচ 20 টাকা দিলে মানে? কিছু না আপি। কিছু তো। ও বলল আমি 4 মাস আগে নাকি এমনটাই করতাম, তাই আজও তাই করলাম। হো, তো এখন যদি কেউ এসে বলে 4 মাস আগে তোমাকে কেউ পাগলের মতো ভালোবাসতো আর তুমিও তাকে জি জান দিয়ে ভালোবাসতো, তো কি করবে? আপির কথায় আমি থেমে গেলাম। এই কথাটা কেন বলল আপি? মানে কি এর? আপি হেসে বলল, আরে রিল্যাক্স, তুমি তো লাভ ম্যারেজ করবেই না, কমিটেড না তুমি। আর তুমি রিলেশনে গেলে সেটা আমি আগে জানতাম, এরকম কিছুই হয়নি। সো লেট ইট গো, চলো ভেতরে যাই। আপির কথায় মৃদু হেসে পা বাড়ালাম ভার্সিটির ভেতরে। মাথা নিচু করে হাঁটছি, হারিয়ে গেছি আবারও ভাবনার দুনিয়ায়। কিছুটা এগিয়ে যেতেই ঝড়ের বেগে দুজন এসে আমাকে জড়িয়ে ধরল। কিছুটা চমকে উঠলাম। ওদের ছাড়িয়ে দেখি অ্যাপ্রন গায়ে আশু আর ব্যাগ নিয়ে ফর্মাল ড্রেসে মালিহা। আমি খুশি হয়ে আবার ওদের জড়িয়ে ধরলাম। এবার কান্না করে দিয়েছি আমি। মালু ওভাবেই বলল, কি রে আশু, মিথি এতটা ছিচকাদুনে হয়ে গেছে? হ্যাঁ, তাই তো দেখছি। এই মেয়েটাও না নটাঙ্কি কি দোকান। আমি ওদের ছেড়ে চোখ মুছে বুকে হাত গুজে গাল ফুলিয়ে দাঁড়ালাম। আমি জানি ওদের সাথে আপির বা আব্বুর কথা হয়ে গেছে, যাতে ওরা আগের বিষয়ে কথা না বলে। আমাকে রাখতে দেখে ওরা দুজনেই হেসে দিল। আশু বলল, ওই ড্রামেবাজ, তোর ড্রামা থামা। আমার কলেজ যেতে হবে, ক্লাস আছে। নবাবের সাথে সাক্ষাৎ পেয়ে আমি ধন্য। তুই রাগ করে থাক, আমি আসছি, বাই। আমি কোমরে হাত দিয়ে চোখ ছোট করে ওর দিকে তাকাতেই ও হেসে বলল, আরে ক্লাস আছে, তবে দেরিতে। এখন তো রাগ দেখতে যদি সময় পার হয়ে যায় তাহলে। আমি ওর হাতে চড় মেরে বললাম, খবরদার ব্যস্ততা দেখাতে আসবি না। আজ সারাদিন আমরা ঘুরবো। মালু চল, আজ দুজনকে ভার্সিটি ঘোরাবি তুই। মালিহা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আপি বলল, ওকে দেন, তোমরা মজা করো, আমি আসছি। মিথি, ক্লাস শেষে তোমাকে আমি পিক করে নিব। আর মালিহা, ক্লাস শেষে তুমি ওর সাথেই থেকো। দুজনেই একসাথে হ্যাঁ বললাম। আপি চলে গেল। বেশ অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, আড্ডা দিলাম। এরপর আশু ক্লাসের জন্য বেরিয়ে গেল। মালিহা আমাদের ভার্সিটির নতুন ফ্রেন্ড উর্বি আর রাহানের সাথে কথা বলল। উর্বি বলল, কেমন আছিস মিথি? এই তো ফিট অ্যান্ড ফাইন, তুমি? ওরে, তুই তো করে শেখাতে হবে তোকে আবার। রাহান বলল, কেন রে উর্বি, এতটা প্যারার কি আছে? আর মিতির জন্য তো ব্যাপারই না, আজই বলবে তুই করে। কি বলিস মিতি? আমি ঘাড় উপরে নিচে নামালাম। রাহান বলল, দেখেছিস, জানতাম। মিথি দেওয়া দে তো। আমি হেসে বললাম, আমাদের গ্রুপে ঢোকানোর আগে রাহানকে গ্রুপ রুলস শর্ত বুঝিয়েছিলি উর্বি? উর্বি মালু হাসলো। রাহান দুঃখের স্বরে বলল, তুই সেই পাবলিক না যে আমাকে বন্ধু বানানোর আগে দুরুম দুরুম করি গার্লফ্রেন্ড বানাতে বলছিলি? সিঙ্গেল ছেলেরা নাকি বন্ধু হয়ে প্রপোজ করে বসে, সেই ভয়ে আমি বানিয়েছি গার্লফ্রেন্ড। আমরা সবাই মিলে হাসলাম। মালু বলল, ফটিক চাঁদ দেখাইলো না এখনো। মিথি আসছে না, 3 জনকে একেবারে দেখাবো। অবশ্য মিথি ডিপার্টমেন্টেরই মেয়েটা। মালু উর্বি একসাথে ও বলে উঠল। এভাবে বেশ মজাতেই সময় কাটালাম। উর্বি রাহানের ব্যবহারে মনে হলো ওদেরকেও সবটা বলেছে মালু। ওরা সবাই মিলে
আমাদের মজা করার অনেক কথা শেয়ার করলো। মিস করছি সেই মুহূর্তগুলোকে, যা পেয়েও মনে করতে পারছি না। তবুও একটা মুহূর্তের জন্য ওরা কেউ আমাকে ওসব নিয়ে ভাবতে দেয়নি। ব্যবহারটা একদমই স্বাভাবিক ছিল ওদের তিনজনেরই, তাই আমিও আর পুরনো কথা ভেবে মন খারাপ করিনি। অনেকক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে ঢুকলাম। ফার্স্ট ক্লাস শেষে আমার 4 মাসের গ্যাপের কথা আন্দাজ করতে পারলাম। সেকেন্ড ক্লাস নাকি হবে না আজ। আগের নোটসগুলো কার কাছ থেকে কালেক্ট করব ভেবে চিন্তায় পড়ে গেছি আমি। ডিপার্টমেন্টের সামনে মাথায় হাত দিয়ে বসে আছি। উর্বি, রায়হান, মালিহা একই ডিপার্টমেন্টে ক্লাস করছে। আমি পড়েছি দরিয়ায়। কেউ তো তেমন নেই, যদি কাউকে চিনেও থাকতাম। এখন তো তারও সাথে কথা বলতে পারছি না। মেমোরি লসের কথা সবাইকে কি করি বা বলবো। মুখ ছোট করে এসব ভাবছি। একটা মেয়ে আচমকা এসে জড়িয়ে ধরে বলল, মিথি, ইউর ব্যাক! ও মাই আল্লাহ, কান্ট বিলিভ দিস। ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পর ট্রিটমেন্ট শেষ করে হয়তো দেশের বাইরে চলে গেছিস তুই। এসব বলে আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। বেশ ফর্সা আর শুকনো একটা মেয়ে, হাতে আমাদের সাবজেক্টের বই, মানে সেম ডিপার্টমেন্ট আমরা। পরনে জিন্স টপস, হাই হিল, দেখে বোঝা যাচ্ছে ধনী ঘরের মেয়ে। ও চেনে আমাকে, অ্যাক্সিডেন্টের কথাও জানে। ওকে তাহলে বলাই যায়, হেল্প করতে পারবে ও আমাকে। তুমি? আরে চিনতে পারছিস না মনে হয়। আসম আলোকে একটু কম সময় দিয়ে আমাকে আর একটু সময় দিলে এমনটা হতো না। ওরা তো আবার তোর বেস্ট ফ্রেন্ড। আরও তোর কপালটাই খারাপ। আরও এটা কেমন নাম, যাই হোক, এটুকু জেনেছি চলবে আমার। বললাম, আরও প্লিজ রাগ করো না। আসলে আমি শহরের বাইরে ছিলাম তো। কেমন আছো বলো? তো শহরের বাইরে গেলেও খোঁজখবর নেওয়া যায় ফ্রেন্ডের? ও অনেক কথা বলবো তোমাকে। কেমন আছো এটা বলো। ভালো। আঙ্কেল, আন্টি, মাইশা, রিজওয়ান, রিয়াপি ওরা কেমন আছে? ওর কথায় অবাক হলাম, এতটা চেনে আমাকে। মুখে বললাম, সবাই ভালো আছে। তোমার বাসার সব? হ্যাঁ ভালো। আপু কাল আসছেন কানাডা থেকে। আমার ডায়াবেটিক্সের পয়েন্টটা বেড়েছে, ও ঠিক হয়ে যাবে। আর ভাইয়া? দীর্ঘশ্বাস ফেললো। আমি একটু ব্যস্ত হয়েই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার ভাইয়ার? ওর ভাইয়ের খবর জেনে তুমি কি করবে? কথাটা শুনে পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি। কালো শার্ট, ফোল্ডেড লং হাতা, গ্রে প্যান্ট, গলায় সানগ্লাস ঝুলানো, পকেটে হাত, ভ্রু জোড়া কুচকানো আর ঠোঁটে এক রহস্যময় অমায়িক হাসি। উনি তো সেদিনের ওই লোকটা, আমাকে রাস্তায় জড়িয়ে ধরেছিল যে। ভাববা, সেদিনের ওরকম অ্যারোগ্যান্ট ড্রেস আপ ছেড়ে আজ এত সুন্দর ফর্মাল ড্রেস। আশেপাশে কালো স্যুটের গার্ডগুলোও নাই, কিন্তু উনি এখানে কি করে? আপনি কি নমি? কথাটা শুনে রাগ হলো আমার। নিজেই তো সেদিন চিনি নাই জন্য কিরকম ব্যবহারটা করলো, এখন আবার উল্টাটাই বলছে। কি ম্যাম, কোথায় হারিয়েছ? বললে না তো। ওর ভাইয়ের খবর জেনে কি করবে? আর আমাকে চেনো কিনা? ওদিনের কথা কি করে ভুলবো। বেশ রাগ হয়েছিল আমার, কিন্তু বেকার বেকার ঝগড়া করব না আর আরুর সাথে ভাব বাড়াবো বলে লোকটাকে পুরোপুরি ইগনোর করে আরুকে বললাম, বলো না আরু, কি হয়েছে তোমার ভাইয়ার? ওরে বাস, আবার ওর ভাইকে নিয়ে জানতে চাচ্ছ? নট ব্যাড। হ্যাঁ, ভালোই পারে তো। আমি তার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বললাম, কি কি বলতে চাইছেন কি আপনি? সিম্পল, তুমি ওর ভাইয়ের খোঁজ নিচ্ছ কেন? নন অফ ইউর বিজনেস। আমি আরুর সাথে কথা বলছি, আমাদের মাঝে এভাবে কথা বলছেন কেন আপনি? আর ইয়া, ইট ইজ মাই বিজনেস। তুমি চেনো ওকে? আমি অনেকটাই বিরক্ত হলাম। এই লোকটা স্যাঁচড়ার মতো কথা বলেই চলেছে আমাদের মাঝে। প্রথম দিন থেকেই আমাকে তুমি বলে সম্বন্ধ করছে, আবার বলছে আরুকে চিনি কিনা। বেটা, তোর কিসের দরকার তা জানার? বললাম, সেটা আপনাকে কেন বলবো। আরু চলো তো এখান থেকে। বলেই আরুকে ধরে হাঁটা ধরলাম। আপাতত আরুকে দরকার আমার। লোকটা পেছন থেকেই বলল, আরও অচেনা কারোর সাথে কোথাও যায় না। মেজাজ বিগড়ে গেল আমার। জোরে জোরে পা ফেলে এগিয়ে এসে বললাম, এত কথা বলছেন কেন? ও আমার ফ্রেন্ড, অচেনা হব কেন আমি? আরু, তুমি কিছু বলছো না কেন? ফ্রেন্ড হও আরুর? আরুর ফুল নেই বড়। আমি চুপ করে গেলাম। এবার কি বলবো? দুজনেই আমার দিকে উত্তরের জন্য তাকিয়ে আছে। আরুকে সবটা বলবো, একে না। কথা ঘোরাতে বললাম, আপনাকে প্রুফ দিব কেন আমি?
আজব তো, যান নিজের কাজে। তাহলে আরও যাবে না তোমার সাথে? আমি এক নজর আরুর দিকে তাকালাম। ও আমার কিছু করার নেই টাইপ একটা লুক দিল। বুঝলাম এই লোক ফর্মালি এসেও হয়তো মেয়েটাকে ভয় দেখিয়েছে। বললাম, দেখুন, আপনি ওকে এভাবে ভয় দেখাতে পারেন না। নিজের ক্ষমতা অন্য কোথাও দেখাবেন। চলো আরু। হেই ওয়েট, আরও যাবে না? তোমাকে টানাটানি করছে কেন? জোর করছে কেন? কোন অধিকারে? আবার ওর ভাইকে নিয়ে আলোচনা করছো? আপনি বা কোন অধিকারে বলছেন ও যাবে না? আর আমরা কি নিয়ে আলোচনা করব না করব? কারণ এই আরিশ আমার বোন, আর যাকে নিয়ে কথা বলছো সে হতভাগাটা আমি, ইশতিয়াক আরমান। ওনার কথা শুনে আমার চোখ কপালে। মানে ইনি আর ওর ভাইয়া? এভাবে কেস খেয়ে গেলাম। এবার কি করে হ্যান্ডেল করব? বাজ খাই গলায় তো আর কথা কম শোনায়নি ওনাকে। আরও তো উল্টাপাল্টা ভাববে, হয় আমি বেয়াদব হয়ে গেছি, নয়তো পাগল। আমি অসহায় চোখে দুজনের দিকে তাকালাম। ওরা একবার আমার দিকে তাকিয়ে নিজেদের দিকে তাকিয়ে জোরে হেসে উঠল, যার মানে বুঝলাম না আমি। কিছু জিজ্ঞাসা করতে যাব, তখনই উর্বি আর মালিয়া হাজির। মালিহা লোকটাকে দেখে বলল, ভাইয়া আপনি? আমি অবাক হয়ে গেলাম। ও চেনে নাকি? বললাম, মালু তুই চিনিস নাকি? হ্যাঁ, কেন তোর কথা হয়নি ভাইয়ার সাথে এখনো? ভাইয়া ওকে থামিয়ে আরমান বলল, মালিহা, উর্বি, তোমাদের সাথে কথা আছে আমার, ওদিকে চলো। কিন্তু ভাইয়া। উনি রাগী গলায় বললেন, কোনো কিন্তু না, এসো আমার সাথে। ওরা গটগট করে ওনার পেছন পেছন ছুটল। আমি কিছু বলবো তার আগেই আমার হাত ধরে আরও বলল, মিথি, তোর নোটস লাগবে না? হ্যাঁ, কিন্তু ওরা। যেতে দে না ইয়ার, ভাইয়ের সাথে ওদের ভালো একটা বন্ডিং আছে, হয়তো জরুরি কথা। তা ঠিক আছে, কিন্তু মালিয়া কিছু বলতে চাচ্ছিল। ওকে, রিল্যাক্স, শুনে নিস কোনো এক সময়। এখন যেহেতু ওরা আলাদাভাবে কথা বলতে চাচ্ছে, তোর যাবার ম্যানার্স ওদের মধ্যে পড়ে না, ভালো দেখাবে না, রাইট? আমি চুপ করে গেলাম। ঠিকই তো বলেছেও, লোকটা আমার সাথে অমন করে আর মালুদের সাথে আলাদা কথা বলতে নিয়ে গেল। এমনভাবে পরিচয় আমাদের। আরও আমাকে নিয়ে সিঁড়িতে বসিয়ে আমার হাতে কিছু নোটস ধরিয়ে দিয়ে বলল, এই নে, এগুলোর মধ্যে লাগবে তোর, আর বাকিগুলো ধীরে ধীরে দেবো তোকে। থ্যাঙ্কস আরু, কিন্তু তুমি কি করে জানতে এগুলো লাগবে আমার? আর পুরো নোটস ক্যারি করছিলে কেন? আরও থতমত খেয়ে বলল, আরে পরশু একজন নিয়েছিল আর ব্যাক করলো, ভাবলাম তোকেই দিয়ে দিই। ধন্যবাদ। তুই আমাকে ফ্রেন্ড ভাবিস না? কেন এভাবে বলছো কেন? ওদের সবাইকে তুই করে বলিস, আমাকে না, আবার বারবার থ্যাঙ্কসও দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুই বলবো, আর থ্যাঙ্কসও দেবো না। এবার খুশি তো তুই? আরও আমাকে জড়িয়ে ধরে বলল, খুব। আচ্ছা, তুই আমার অ্যাক্সিডেন্ট, মেমোরি লস এসবের কথা জানিস? আবারও আমার কথায় অস্বস্তিতে পড়েছে কিছুটা, বুঝতেই পারছি। মুখে বলল, শুনেছি। কিভাবে কি তা জানি না, তবে তোর 1.5 বছরের মতো টাইমের কিছু মনে নেই নাকি? আমি মাথা নিচু করে বললাম, আরে ছাড় তো, এটা কোনো বিষয় না, মাইনর অ্যাক্সিডেন্ট, চিন্তা করিস না, সব মনে পড়ে যাবে তোর। আমি মৃদু হাসলাম। আচ্ছা, ডিপার্টমেন্টের আর কেউ কথা বলতো না আমাদের সাথে? না, ভাইয়াও তুই ছাড়া কারোর সাথে মিশতে দিত না আমাকে। ওর কথায় আবারও অবাক হলাম, কিন্তু কেন? সেটা ওই ভালো জানি, ওকে আজ অবধি কেউ বুঝে উঠতে পারলো না। ওর কথায় সহমত আমারও। দুদিনের দেখায় আমিও গোলকধাঁধায় পড়ে গেছি। তার আলাদা আলাদা রূপ দেখে ওর সাথেই বসে বাকি ক্লাসগুলো শেষ করলাম। তারপর আরুর ভাই, মালু, উর্বি, রায়হান কারোর সাথেই দেখা হয়নি আর। গেটে তাড়াতেই দেখি আপি হাজির। রিকশায় আপিকে সবটা বলতে বলতে বাসায় আসলাম। আপি শুধু বলল বাসায় আরুর ভাইয়াকে নিয়ে কিছু বলার দরকার নেই। কারণটা জিজ্ঞাসা করতেই বলল রায়হান বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বলার বিষয়টা নাকি আব্বু সিরিয়াসলি নিতে পারেন। যদিও কখনো এমন হয়নি, তবুও গত 1 মাসের কথা ভেবে আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এই একটা লোক নিয়ে বাসায় কথা না বললে তেমন কিছু আসবে যাবে না। সন্ধ্যায় ব্যালকনিতে দাঁড়িয়ে দূর রাস্তার দিকে তাকিয়ে আছে আরমান। আজ 6 মাস পর আবারও সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোতে একটাতে জীবন্ত হয়ে উঠতে দেখেছে। 6 মাস আগে যেভাবে তার জীবনের এক নব অধ্যায় সূচনা ঘটেছিল,
তা আজ আবারও নতুনভাবে ফিল করছে সে। কি এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছে ওর। একবার চোখ বন্ধ করে অতীতে হারিয়ে মনে করে নিল সেই দিনটার কথা, যেদিন বদলে যেতে শুরু করেছিল ওর 8 বছরের জীবন পদ্ধতি। 8 বছর আগে ট্র্যাজেডির পর বাবার টাকাতে কিছু করবে না বলেই কোনো মতেই পড়াশোনা চালিয়ে গিয়েছিল আরমান। তবে একটু বেশি ভালো স্টুডেন্ট হওয়ায় অনার্সটা ফার্স্ট ক্লাস নিয়েই কমপ্লিট করেছিল। নিজেকে পরিবার থেকে যতটা সম্ভব আলাদা করে নিয়েছিল সে। ব্যস্ত থাকতো ওর নিজের দুনিয়া নিয়ে। গরিব লোকজনদের আইনি সাহায্য এনশিওর করতো। যারা ন্যায় বিচার পেত না তাদের জন্য সব ধরনের সাহায্যের জন্য একটা আলাদা গ্যাং ছিল ওদের। সমাজের ক্ষমতাসীনদের ক্ষেত্রে সোজা কথায় কাজ খুবই কম হতো বলে অনেকটাই বেআইনি পথে তাদের কথা আদায় করাতো ওর গ্যাং। আপাত দৃষ্টিতে সমাজের চোখে গুঞ্জামি বলা চলে, তবে এ নিয়ে কোনো আক্ষেপ ছিল না আরমান বা ওর টিমের কারোরই। আইনি ঝামেলায় পুরোটাই আরমানের বাবা নিজে হ্যান্ডেল করতেন। টাকার জোরেই যদিও এতে আরমানের মত ছিল না, আর এই কারণেই ও নিজের বাবার সাথে ভালো করে কথাও বলতো না। কিন্তু আরমানের বাবা নাছোড়বান্দা। ওনার মতে তার ছেলে কখনোই খারাপ উদ্দেশ্য কিছু করে না, তাই না আরমানের বারণ শুনেছেন, না ওকে কখনো এসব ছাড়তে বারণ করেছেন। এভাবেই সমাজের চোখে ভিলেনি উপাধি নিয়েও বেশ ছিল আরমান। আরিশা ওর চান্স হওয়ার দিন আরমানকে বলেছিল ওর ভার্সিটির প্রথম দিনে ওর সাথে যেতে যায়নি ও। ভার্সিটির সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে বাসায় এসে পরদিন কেঁদে আরমানকে যেতে বলে আরিশা। একদিন বোনের অপমান, অন্যদিকে এত ভালো রেজাল্টে ওর করা একমাত্র আবদার আর ফেলতে পারেনি আরমান। পরের দিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আরিশাকে নিয়ে ওর ভার্সিটির উদ্দেশ্যে। মাঝ রাস্তায় প্রচণ্ড জ্যামে গাড়ি আটকে যায়। সকালের রোদ, জ্যামের ভ্যাপসা গরমে যে কেউ রাখতে বাধ্য। প্রায় আধা ঘন্টা একটু একটু এগোতে পেরে বিরক্তি হয়ে স্টিয়ারিংয়ে পাঞ্চ মারে আরমান। একজন আরিশার ওপাশের জানালা দিয়ে বলল, সামনে অনেক বেশি জ্যাম, আরও অনেকক্ষণ লাগবে। আরিশা নিজেও জানে এ সময় ওর রাস্তায় এরকমটাই হয়। আরমানের দিকে তাকিয়ে ওর রাগী লুক দেখে ভয় পেয়ে কিছুটা কাচুমাচু হয়ে অন্যদিকে ঘুরে বসেও। টানা এতক্ষণ বসে থেকে 1 ফুট এগোতে না পেরে বিরক্তির চোখে বাইরে তাকায় আরমান। চোখ পড়ে পাশে দাঁড়ানো রিকশায়। রিকশার হুক ওঠানো, কে বসে আছে তা দেখা যাচ্ছে না, তবে রিকশাওয়ালাটা উল্টো দিক হয়ে তার রিকশায় বসে থাকা আরও কারোর সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। লোকটার মাথার উপর একটা কবজি অবধি ঢাকা কালো ছোট হাত ঘড়িওয়ালা শ্যামবর্ণের হাত ছাতা ধরে আছে। আর ওই মানুষটাই তার নিজের 2 হাত নাড়িয়ে নিজের সম্পূর্ণ আনন্দ আবেগ দিয়ে কিছু বলে চলেছে, যেন তার কোনো পরমাত্মীয় তার রিকশায় শুধু তার জীবনের গল্প শোনার জন্যই উঠেছে। রিকশাওয়ালার হাসি আর কথা বলার ভঙ্গিমা দেখেই আনমনে হাসত আরমান। জানালার কাঁচ নামিয়ে দিল ও। রিকশাওয়ালা হেসে হাত নাড়িয়ে কিছু বলল। একটা মিষ্টি আওয়াজ এলো। খিলখিলিয়ে হেসে উঠেছে রিকশার মানুষটি, কোনো মেয়ের গলা। হাসিটা শুনে আরমানের নিজের মনে এক দফা ঝড়ো হাওয়া বয়ে গেল। শান্তি নাকি তোলপাড়ে তা বুঝল না ও। এমনও মানুষ হয় যারা রিকশায় উঠে চালকের সাথে এভাবে গল্পে মাতে, এভাবে ছায়া করে দিয়ে শান্তিতে তাদের মনের কথা প্রকাশ করার সুযোগ করে দেয়। তাদের আনন্দে এভাবে হাসে যেন সেও মেতে উঠেছে তার কথাতে। জানা ছিল না আরমানের মেয়েটাকে দেখার খুব ইচ্ছে হলো ওর। জীবনে প্রথমবারের মতো কোনো মেয়েকে দেখতে এতটা পাগলপ্রায় হয়েছে ওর মন। উকিচুকি দিয়ে দেখার মধ্যে শুধু সিটের নিচে পুরোটা জুড়ে ছড়িয়ে থাকা কালো জামা আর হাতের ঘড়িটাই দেখতে পেল। জ্যাম এতটাই বেশি যে গাড়ির দরজা খুলে নামতেও পারছে না আরমান। বেশ অনেকক্ষণ চেষ্টা করেও কোনো হদিশ পেল না আরমান। জ্যাম ধীরে ধীরে কেটে যেতে লাগলে ওই রিক্সা চালক ঘুরে বসে এগিয়ে যায়। এদিকে আরমান বেরোতেই পারেনি গাড়ি থেকে। রিক্সাটাকে হারিয়ে ফেলেও কষ্ট হচ্ছে ওর। না দেখা কাউকে হারিয়ে ফেলে ওর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মনে মনেই বলল, হারিয়ে ফেললাম ওকে। এতদিন পর যখন বিক্ষত মনটা একটু শান্তি পেতে যাচ্ছিল, ওকে হারিয়ে ফেললাম। আরিশা ড্রাইভিং করার সময় ওর ভাইয়ের অস্থিরতা দেখলো ঠিকই, কিন্তু কারণ বুঝে উঠতে পারল না। আরমান ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। আরিশা বলল, বাইরে আসবি না ভাইয়া? একটা জোরে নিঃশ্বাস ফেলে আরমান বলল, তুই যা, আমি গাড়ি পার্ক করে আসছি, ভেতরে যাব তোর সিনিয়রদের দেখতে। আরিশা নেমে গেল।
গাড়িটা বেশ জোরে স্টার্ট করেছে আরমান। বাসায় গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওর অশান্ত মনকে শান্ত করবেও। কিছু দূর এগোতেই হুট করে গাড়ির সামনে একটা ফুলের ঝুড়িওয়ালা ছোট বাচ্চা চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ব্রেক কষে। স্টিয়ারিং ঘুরিয়ে পাশ কাটানোর সর্বোচ্চ প্রচেষ্টা করে আরমান, কিন্তু তার যথেষ্ট ছিল না। গাড়ি থামানোর পর আরমানের বুঝে উঠতে সময় লাগে কি ঘটেছে এতক্ষণ। ইতিমধ্যেই পথচারীরা ওর গাড়ির জানালার কাজ হাত দিয়ে বাড়ি দেওয়া শুরু করেছে। সবটা বুঝে উঠে আরমান বাইরে বেরিয়ে আসে। লোকগুলো তাকে দেখে ভালো মতোই গালাগালি শুরু করে দিয়েছে। এসব ওর কানে যাচ্ছে না। খুঁজে চলেছে ওই ছেলেটাকে, ওর কিছু হয়েছে কিনা, কিন্তু দেখতেই পাচ্ছে না ফুলের ঝুড়িওয়ালা ওই বাচ্চাটাকে। একজন বলল, দেখে গাড়ি চালাতে পারেন না? আজ কি হয়ে যেতে পারতো। আরমান ছেলেটাকে খুঁজতে খুঁজতেই বলল, দেখুন, আমার কোনো দোষ নেই। ছেলেটা আমার গাড়ির সামনে এসেছিল। দেখেছেন আপনারা? একে তো দোষ করছে, স্বীকার করবে, তা না ওই বাচ্চা ছেলের উপর দোষ চাপাচ্ছে। আরে দোষ চাপাবো কেন? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাহলে যদি বড়সড় কিছু হয়েছে তো হুঁশ থাকে না গাড়ি চালানোর সময়। আরমান বুঝলো ওদের সাথে কথা বলাই বেকার। তখনও ছেলেটাকে খুঁজে চলেছে ও। এক লোক হুট করে আরমানের কলার ধরে বলল, বড় লোক, গাড়ি আছে বলে রাস্তার মানুষকে মানুষ মনে করো না, তাই না? আরমান একবার ওই লোকের হাতের মুঠে থাকা ওর কলারের দিকে তাকালো। ওখানে আদিব থাকলে একটারও হালাত ঠিক থাকতো না, কারণ ওর কোনো দোষই নেই। ছেলেটাই ওর গাড়ির সামনে চলে এসেছিল। সবাই না বুঝে ওকে এভাবে দোষারোপ করছে। রাগ সংবরণ করে হাতের মুঠো করে বলল, দেখুন, আমি কিচ্ছু করিনি। করনি কিছু? তোমাকে তো। আরে আরে, কি করছেনটা কি? ছাড়ুন ওনাকে, ছাড়ুন। কথাগুলো বলে কেউ আরমানের গলায় থাকা ওই লোকের হাত থেকে ওর কলার ছাড়িয়ে দেয়। আরমান মুখ তুলে তাকালো। এবার একটা 18-র এপার ওপার বয়সের মেয়ে। গায়ের রংটা একটু চাপা, পরনে কালো গোলজামা চুড়িদার, নাক কান একদম খালি, কোনো সাজ নেই। কোমরের ওপরের চুলগুলো ছাড়া সাইডে সিথি করে এলোমেলো। সামনে এসে কেউ কেউ বিরক্ত করছে বারবার। তবুও মেয়েটার কথার জোরে এতটুকু প্রভাব নেই। চেষ্টা চুলগুলোকে যতবারই হাত দিয়ে কানে গুঁজে দিয়ে কথার ঝাঁজ বাড়িয়ে দিচ্ছে, ও ততবারই কোনো ধমকা হাওয়া আবারও বাধা না মানা চুলগুলোকে সামনে এনে দিচ্ছে। কি করছেন বলুন তো আপনারা? একজন বলল, এর শাস্তি দিক। অ্যাক্সিডেন্ট করার আগে চালকের শাস্তির একটা উদাহরণ থাকা দরকার। ওর জন্যই এই নিষ্পাপ ছেলেটা। কিছু হয়নি তোর? হতেও তো পারতো। হ্যাঁ, তবে হয়নি তো। আর হলেও ওনার কোনো দোষ ছিল না। কি কইতাছ কি তুমি মাইয়া? শোনো, তোমরা বড় লোক হইবার পারো, কিন্তু আমাগো গরিব গো জীবনেরও দাম আছে। তো নেই তা আমি কখন বললাম? তাহলে ওনারে বাঁচাইতেছ কেন? আরে বাঁচাতে যাব কেন? আর আপনারাই বা ওনাকে দোষ দিচ্ছেন কেন? ওই ছেলেটাই গাড়ির সামনে এসেছিল, ওনার কোনো দোষ সত্যিই নেই। কি? হ্যাঁ নীলু, এদিকে আয় তো। ফুলের ঝুড়িওয়ালা ছেলেটা ভিড় ঠেলে এগিয়ে আসতো। মেয়েটা ওর দিকে তাকিয়ে বলল, বলতো কি কাণ্ড ঘটিয়েছিস তুই? ছেলেটা মাথা নিচু করে অপরাধীর মতো বলল, মাই কইছিল আজকা 20 টাকা বেশি কামাই করতে না পারিলে গাড়ির সামনে যাইয়া মরিস। জ্বালা একটা কম্বো আমার। সকাল থেকে 20 টাকা বেশি কি প্রতিদিনের মতো তো দূরে থাক, ফুলেই বাজবার পারি নাই। তাই মায়ের জ্বালা কমাইতে আমি গাড়ির সামনে গিয়েছিলাম। মেয়েটা ঝাঁঝালো কণ্ঠে বলল, বুঝেছেন, শুনে নিয়েছেন সবটা। এবার বলুন, ওর জন্য কে কতটা করতে চান? এবার কেউ সহমর্মিতা দেখাতে চান? বলুন। সবাই চুপ, কেউ কেউ মুখ লুকিয়ে চলেও যাচ্ছে। মেয়েটি আবারও বলল, ঘটনাটাকে ইস্যু বানিয়ে এই লোকটাকে হ্যারাস না করে ওর একটা খোঁজ নিয়েছেন কেউ? না, তা তো কেউ নেননি। আমি যদি ঠিক সময়ে ওকে সরিয়ে না আনি তাহলে? আরমানের এবার হুঁশ ফিরে বিস্ফোরিত চোখে তাকালো মেয়েটার দিকে। ওই তাহলে বাঁচিয়েছে ছেলেটাকে? হ্যাঁ, এমনটাই তো ঘটেছে। ছেলেটাকে বাঁচাতে কোত্থেকে দৌড়ে এসে একটানে সাইডে নিয়ে আসে কেউ, অল্পের জন্য বাঁচিয়ে নেয় শিশুটিকে। সেটা এই মেয়ে। রাস্তার এতগুলো মানুষ থাকতেও এটুকু একটা মেয়েই এত কিছু করলো। মেয়েটি বলল, নাটক দেখা শেষ, আপনারা আসতে পারেন। ওর লোকজন সরে গেল। বাচ্চাটা আরমানের কাছে এসে বলল, কিছু মনে করেন না, আমার জন্য আপনারে এত কিছু শোনানো লাগলো। আমি
আরমান ওর কাছে হাঁটু গেড়ে ওর কাঁধে হাত রেখে বলল, আমি কিছু মনে করিনি, আমারও সাবধান হওয়া উচিত ছিল। আপনি বড়ই ভালো মানুষ, এক্কেবারে আপার মতোই। বলে ছেলেটা ওখানেই বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে হাসতে থাকা ওকে বাঁচানো সেই মেয়েটার দিকে তাকালো। মিথি ওর দুহাত নীরুর সামনে বাড়িয়ে বলল, তাই বুঝি আমি বড়ই ভালো মানুষ, তবে ভালো মানুষটাকে কিছু দে। মিথির বাড়ানো হাতের দিকে তাকিয়ে আটকে যায় আরমান। এই যে সেই হাত যা রিক্সাওয়ালার মাথায় হাত ছাতা ধরেছিল, সেই হাত যাতে তখনকার সেই কালো ঘড়িটা এখনো আছে। আরমান আরেকবার মিথির পা থেকে মাথা অব্দি স্ক্যান করে বুঝতে পারে এই সেই মেয়ে যাকে ও রাস্তায় জ্যামে দেখেছিল, রিক্সাওয়ালার সাথে আড্ডায় মারতে, তার কথায় খিলখিলিয়ে হাসতে, যাকে দেখার জন্য সে এতটা অধীর হয়ে উঠেছিল, যাকে হারিয়ে দুনিয়াকে হারিয়েছিল। নীরু ছেলেটা বলল, কি দিমু তোমারে আপা, তুমি তো উল্টা আমারে দৈনিক ফুল না নিয়েও 20 টাকা দিতে চাইলা। মিথি ওর গাল টেনে হেসে বলল, বেশ, এখন তোলা থাক, পরে চেয়ে নেব। ভার্সিটিতে প্রথম ক্লাস মিস করা যাবে না। একে তো কাল আসেনি, তার উপর জ্যামের জন্য এমনি তো লেট হয়েছিল আজ। আসছি আমি, তুই সাবধানে থাকিস, আর ঠিক সময় মতো আসিস প্রতিদিন, কেমন? নীরু মাথা বাঁকালো। কথাগুলো বলেই চলে গেল মিথি। আরমান খুশিতেই নীরুকে জড়িয়ে ধরেছে। আজ ওর জন্যই সবটা হয়েছে। সে যে সিচুয়েশনেই হোক না কেন, ওর জন্য আরমান বেঁচে থাকার নতুন মানে পেয়েছে, নতুন করে শুরু করার নতুন কারণ পেয়েছে। কিছুক্ষণ পর নীরুকে ছেড়ে ওর হাতে বেশ কিছু টাকা দিয়ে ভার্সিটিতে ঢোকে আরমান। বেশি দিলে হয়তো ফুল বেচতে আসবে না, আর মিথির সাথে দেখা না করলেও কষ্ট পাবে, তাই দিল না। ভেতরে ঢুকেই দেখে আরিশা হাসি মুখে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। মেয়েটা উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে, তবে জামাটা চেনা আরমানের। ঝুলে থাকা বাম হাত দিয়ে বারবার চুল কানে গুঁজে দিচ্ছে সে। হাতের ঘড়িটাও ওর চেনা। মনে মনে হাসল ও। আরমান এগিয়ে যেতেই আরিশা বলে উঠল, জানিস ভাইয়া, আজও ওই ছেলেগুলো আমার পথ আটকে ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তুই তো বাইরেই ছিলিস, এত দেরি করলি যে? তোমার ভাইয়াকে রাস্তায় সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছিল। আরমান তাকিয়ে দেখে মিথি মিটমিটিয়ে হেসে কথাগুলো বলছে। আরিশা বলল, মানে? নাথিং, পরে শুনে নিও, ক্লাসে যাই এখন। আরমান আরিশাকে গম্ভীর গলায় বলল, তোকে বারবার কিছু বলেছে ওরা? না না, তবে দাঁড় করিয়ে রেখেছিল বেশ কিছুক্ষণ, হয়তো বলতো। বাট থ্যাঙ্কস টু মিথি, ও নিজেও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে অনেক সুন্দরভাবে 2 মিনিটের সিচুয়েশন হ্যান্ডেল করেছে। ওদের আমি নাকি ভেসের চাচাতো ভাইয়ের মামাতো বোনের মেয়ে, এতেই ছেড়ে দিয়েছে। কথাটা বলে হাসল আরিশা। মিথিও হাসছে। আরমানের নিজেরও হাসি পেল, হাসল নাও। এগিয়ে গিয়ে মিথিকে বলল, থ্যাঙ্কস, এখনকার জন্য আর তখনকার জন্য। ইটস ওকে। আর থ্যাঙ্কস কেন দিচ্ছেন? আপনার তো দোষ ছিলই না। আমার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো। না, করতো না, সবাই তোমার মতো না। মিথি ভ্রুকুচকে তাকালো। আমার বুঝলো ওর হুট করে প্রথম দেখাতেই তুমি সম্বোধনের জন্য এমন লোক দিয়েছ। আরিশা বলল, তুই তখনকার কিসের কথা বলছিস ভাইয়া? আরমান মিথির দিকে তাকিয়ে বলল, বাসায় গিয়ে বলবো। তোর ফুল নেম কি মিথি? কোন ডিপার্টমেন্ট? উভয় তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় মিথি। সৌজন্যের হাসি হেসে বলল, মিথিলা মাশরেকা, আমি ফার্স্ট ইয়ার, কোয়ান্টাম মেকানিজমে। আরিশা বলল, আরে আমিও তো গ্রেট। আরমান নিজেও অনেক খুশি হলো। বাকি ডিটেলসও জোগাড় করে নেবে বলল। বেশ, এবার ক্লাসে যাও, আমি আসছি। বাসায় একা যেতে হবে না, পিক করতে আসবো না তোকে। আরিশা অবাক হলো, আসতেই চাচ্ছিল না, এখন পিক করতে চাচ্ছে। ওরা হাসি মুখে চলে গেল। আরমানও বেরিয়ে আসে, মনে এক চিলতে সুখ, প্রাণে এক অসম্ভব প্রশান্তি। আরমান বাবা, তোমার কফি। রোজি খালা ডাকে ধ্যান ভাঙে আরমানের। কফিটা হাতে নিয়ে চুমুক দিয়ে আবারও ভাবনায় ডোবেও। সেই একটা দিনেই মিথিকে 4বার দেখেছিল, তবুও মন ভরেনি ওর। রাতের অন্ধকার নেমে আসলে আরও হাহাকার বেড়েছিল বুকের মাঝটায়। ওর ডিটেলস জোগাড় করতে খুব বেশি একটা সময় লাগেনি। বাইক নিয়ে রাতের আধারে গিয়ে ওকে ওর বাসায় গিয়ে দেখে আসার মধ্যে সুখ খুঁজে পেত। ভার্সিটিতে লুকিয়ে দেখত, প্রতিদিনই বাসায় যেত মিথির ঘুমন্ত মুখ দেখতে।
বুঝতে বাকি রয়নি আরমানের। জড়িয়ে গেছেও, ওর অস্তিত্বে মিশে গেছে মিথি। কফি শেষ করে ফোনটা নিয়ে আদিপের নাম্বারে ডায়াল করলো। রিসিভ করতেই বলল, হ্যাঁ আদিপ, কই তুই? তোর দেওয়া ফাইলগুলো 2 দিন ধরে কমপ্লিট করে বাসায় আসছি মাত্র। কেন? ওকে, ফ্রেশ হয়ে কল দিস। ফ্রেশ হয়েছি, তুই বল কি বলবি। ওকে শোন, তোর একটা কাজ করতে হবে। শুনছি তো, বল না কি কাজ। রিয়াবিকে মেথির বাসা থেকে বের করতে হবে। রিয়ার কথা শুনে ঘাবড়ে গেছে আদিপ। যে ডেঞ্জারাস মেয়ে। ও বলল, আমাকে ছেড়ে দে ভাই, ওই মেয়ে খুব চালাক, আমি পারবো না। আমি জানি রিয়াবি কেমন, তাই তো তোকে বললাম। গার্ডসরা কি করতে পারে জানিসই তো। আমার একটু কাজ আছে। কিন্তু আরমান। কোনো কিন্তু না ইয়ার, এটা করতে হবে তোকে। প্লিজ ভাই, প্লিজ। আর মানা করতে পারল না আদিপ। হাড়ি কাঠে মাথা দিতে রাজি হয়ে গেল। রিয়ার সাথে চালাকি করতে যাওয়া মানে এমনটাই, ধরা পড়লে আস্ত রাখবে না ওকে। আর ওর কাছে ধরা পড়ার পসিবিলিটিও অনেক বেশি। ফোন দেখে মুখ গোমরা করে বেরিয়ে পড়ল আদিপ। আদিপকে মানিয়ে ফোনটা হাতে ঘোরাচ্ছে আরমান। এবার আরেকটা প্ল্যান অ্যাপ্লাইয়ের সময় এসেছে। আরেকটা কল করলো। হ্যালো, কেমন আছেন মিস্টার আলম? গলাটা শুনে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মাহবুব আলম। পত্রিকা পড়ায় এতটাই মগ্ন ছিলেন যে নাম্বারটাও দেখেননি উনি। কান থেকে ফোন নামিয়ে নাম্বারটা দেখলেন এক পলক। এই নাম্বার থেকে কল আসতে পারে সেটা ভুলেই গিয়েছিলেন উনি। বললেন, তুমি শকড? কেন ফোন করেছো? মনে হচ্ছে বিয়ের মতো আপনি ভুলে গেছেন আমার সব কাজের কারণ। যাই হোক, মনে করিয়ে দিই, কারণটা মিথ্যে। কি বলতে চাও? কেন ফোন করেছো? কেন? আচ্ছা বলো তো, আপনার মেয়ে এখনো বাসায় কি করে? ওর তো এখন আমার কাছে থাকার কথা, রাইট? কি বলতে কি চাচ্ছ তুমি? মানে আমার জানার খুব ইচ্ছে যে মাত্র 4টা পুলিশ মেয়েদের পেছন লাগিয়ে ওকে ভার্সিটি পাঠালেন। এতটা ন্যারো মাইন্ড আপনার আমাকে নিয়ে, যে 4 জন পুলিশকে আমি পাশ কাটাতে পারবো না? সিরিয়াসলি? তুমি কি করে জানো এসব? তো অস্বাভাবিক কিছু নাকি আমার জানাটা? ওকে ফাইন, আজ বলে দিই আপনাকে যে কি করে ওর বাসার সবটা জানতে পারি আমি। অ্যাকচুয়ালি আপনার বাসায় লাগানো 4টি সিসি ক্যামেরার সাথে একটা এক্সট্রা আছে, আর ওটা আমার কাছে কানেক্ট করা। মাহবুব আলম অবাক হয়ে বলেন, তার মানে? আরে ছাড়েন আপনার মানে, হয়তো মানে বোঝানোর সময় নেই আমার। জরুরি কথা জানাবো বলে ফোন করেছি আপনাকে। কি কথা? শুনুন, আপনার বাসরে 5টা ক্যামেরা, 4টে পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, আটকাতে পারবে না। কিন্তু আপনার মেয়ের তো কিছু মনে নেই আমাকে নিয়ে। আমি অনেক ভেবে সবটা ভুলে যেতে চাচ্ছি। এতে আপনার কি মত? কিছু বলছেন না যে? আচ্ছা, বলতে হবে না আপনাকে। আমি আসছি আপনার মেয়েকে আনতে। না না না, তুমি আসবে না। তোমার মতো একটা গুন্ডার কাছে কিছুতেই আমার মেয়েকে যেতে দেবো না আমি। দেন লেটস মেক এ ডিল। আপনার মেয়েকে আনবো না আমি, ওকে পুলিশের সিসি ক্যামেরা ঝামেলাটা বোহাতে হবে না। কিন্তু 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 বিনিময়ে আমার কিছু চাই। আপনার সাথে গিভ অ্যান্ড টেক ছাড়া অন্য সম্পর্ক সম্ভব না। মাহবুব আলম আবারও অবাক। বলেন, মাহবুব আলম এবার ভরকে গেছেন ওর কথায়। ক্ষমতা টাকা পয়সার কমতি নেই ওর। কি চায় কি ছেলেটা? মিথিকে নিয়ে না যাওয়ার বিনিময়ে অবশ্যই ছোটখাটো কিছু চাইবে না ও। তাহলে রুমে গাল ফুলিয়ে বসে আছি। আপি ব্যাগ গোছাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ আগে ওর বাসায় কেউ একজন কি সব চিঠির খাম দিয়ে গেছে। আঙ্কেল তৎক্ষণাৎ চলে এসেছেন আপিকে নিয়ে যেতে। কি লেখা আছে চিঠিতে তাও বলেননি। সবে একটা দিন থাকলো, এর মাঝেই। সরি পাখি। সরি কেন বলছো? ইটস ওকে। তুমি রাগ করেছো আমি যাচ্ছি বলে? ধুর, ভাল লাগে না। আপনি বলো না আঙ্কেলকে, বোঝাও না আর 2 দিন থাকতে দিতে তোমাকে। আপু তুই থাম না। কেন রিয়া পাখিকে ওভাবে বলছিস? ওরা তো বাসায় যেতেই হতো, তাই না? হ্যাঁ তাই তো। দেখেছো মিথি, মাইশু ঠিকই বুঝেছে। আর তুমি বাচ্চাদের মতো করছো। কথা হবে তো আমাদের। আমি আর কিছু বললাম না। আপনি ব্যাগ গুছিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হাসছি আমি। এবার চিরল দাঁতের হাসি মুখটা দেখাও তো দেখি। ওর কথায় আমি হেসে দিলাম। আপিও হেসে বলল, বাই দ্য ওয়ে তোমার নতুন স্টার্টিংয়ের জন্য শুভেচ্ছা। আর একটা সারপ্রাইজ পাবে তুমি। হাসছি। আল্লাহ হাফেজ।
আপি চলে গেল আমার লাইফটাকে আমার মনের মতো করে গুছিয়ে দিয়ে। রুমে ঢুকতেই আবারও দমকা হাওয়া গায়ে লাগলো। জানালা খোলা পেলাম, কিন্তু এটা আমি সন্ধ্যায় লাগিয়েছিলাম। জানালা লাগাতে এগিয়ে গিয়ে দেখলাম টেবিলে একটা চিরকুট, পাশেই একটা ছোট ব্যাগ। চিরকুটে লেখা, প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো ঠিকমতো খেয়ে নিও। যদি কথা শোনো তাহলে রেগুলার আইসক্রিম পাবা। আর হ্যাঁ, আঙ্কেল আন্টিকে জানিও না। আমি তো তোমার ভালোই চাই। এভাবে বলে জাস্ট ভালোবাসায় মুড়িয়ে রাখলাম এই ছোট্ট দায়িত্বটাকে। তোমার কাছে নাই আমি তাই। টেক কেয়ার। আপির কাজ বলে গেল না যে সারপ্রাইজ পাবো। কখন করলে এসবও? কারণ অনুরোধ, ভালোবাসা, কেয়ারিং সব কিছু এঁটে দিয়ে গেছে ওইটুকু লেখায়। ডিনারের পর ঠিকঠাক ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের দিনটা আমার মনের মতোই ছিল, কালটাও যেন আরও ভালো হয় ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম।